1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত সময়টায় পূর্ব পাকিস্তানের জনগণ যেভাবে বৈষম্যের শিকার হয়েছে, ঠিক একইভাবে স্বাধীনতার পরবর্তী সময়টাতেও সাধারণ জনগণ বৈষম্যের শিকার হচ্ছে। তবে এই বৈষম্য হচ্ছে কোটার বৈষম্য। 25 লক্ষ বেকারত্বের যে অভিশাপ নিয়ে বাংলাদেশ চলছে, সেই অভিশাপকে মুক্ত করার পরিবর্তে গতকালকে হাইকোর্ট বিভাগের যে রায় দিয়েছে, সেই রায় বাংলাদেশের ছাত্র সমাজকে তারা কলঙ্কিত করেছে, বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তারা গাদ্দারি করেছে। একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরুন 47তম BCS এ পদ সংখ্যা আছে 1000টি, মোট পরীক্ষার্থী সংখ্যা 3 লাখ। আপনি প্রিলিতে 3 লাখের মধ্যে 15,000-এ টিকে গেলেন, তারপর আবার লিখিত পরীক্ষা দিয়ে টিকে গেলেন 6,000-এ, পরে ভাইবা দিয়ে টিকলেন 3,000-এ। সেখানে আপনার সিরিয়াল ধরুন 800 কিংবা 900। এখন ভাবছেন পদ সংখ্যা যেহেতু 1000টা, তাহলে তো চাকরি পেয়ে গেছেন। কিন্তু না ভাই, এই যে ভাইবাতে 3000 পাশ করলো, তাদের মধ্যে থেকে আগে 56% কোটাধারীদের নেবে, অর্থাৎ 560 জনকে নেওয়ার পর বাকি যে 440 জন থাকবে তাদেরকে নেওয়া হবে। মানে আপনি 800 বা 900তম হয়েছেন, কিন্তু আপনাকে নেওয়া হলো না। কিন্তু দেখা গেল আরেকজন 3000তম হয়েছে, কিন্তু তার কোটা আছে, তাহলে তাকেই নিবে, আপনাকে নয়। শুধু যে BCS এর মতো প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বিদ্যমান তা কিন্তু নয়। বাংলাদেশের চাকরির বাজারে প্রতিটি জায়গায় কোটা বৈষম্য তৈরি করে রেখেছে সরকার। এই যেমন প্রাইমারিতে 60% নারী কোটা, 20% পোষ্য কোটা, রেলওয়েতে 80% পোষ্য কোটা, প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে 56% কোটা, যেখানে মুক্তিযোদ্ধা কোটা 30%, 10% জেলা কোটা, 10% নারী কোটা, 5% ক্ষুদ্র নিগ্রোশ্রী কোটা ও 1% প্রতিবন্ধী কোটা। একটি রাষ্ট্রের 3টি দিক বিবেচনায় কোটা সিস্টেম থাকতে পারে। তার মধ্যে একটি হচ্ছে, দেশের কোনো জনগোষ্ঠী যদি রাষ্ট্রের কোনো প্রয়োজনে বা কাজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, তবে রাষ্ট্র তাদের ক্ষতিপূরণ হিসেবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোটা সুবিধা দিয়ে থাকে। তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে সেই কোটা ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তাহলে বাংলাদেশ প্রেক্ষাপটে গত 50 বছরে সরকার কি ব্যর্থ মুক্তিযোদ্ধাদের সন্তান বা নাতি নাতনিদের তাদের যোগ্য অবস্থানে নিয়ে আসতে বা নিজেরাই তাদের অবস্থান তৈরি করতে? উত্তর অবশ্যই না। তাহলে সরকার কেন তাদেরকে পিছিয়ে পড়া গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত করছে, যা তাদের নিজের জন্যই মানহানির কারণ হিসেবে দেখা দিচ্ছে? একটা রাষ্ট্রে শুধু ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত, আর নারীদের জন্যও কোটা থাকবে ততদিন যতদিন সেই সমাজ বা রাষ্ট্রে নারীরা পুরুষদের সমপর্যায়ে না আসবে। বর্তমানে বাংলাদেশের শিক্ষিত বেকার বৃদ্ধির পিছনে এই কোটা বৈষম্য অন্যতম ভূমিকা পালন করে আসছে। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের হিসাবে বাংলাদেশে 100 জন স্নাতকের মধ্যে 47 জনই বেকার। কোটা বৈষম্যের কারণে একটা সীমিত জনসংখ্যার জন্য অর্ধেক আসন বরাদ্দ করে রাখা হয়েছে, আর বাকি বিশাল জনসংখ্যার জন্য অর্ধেকের কম আসন রাখার কারণে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রাপ্য স্থান অর্জন করতে পারছে না। আবারও বলছি, শিক্ষিত বেকার বৃদ্ধির পিছনে কোটা বৈষম্যকে একমাত্র কারণ হিসেবে কিন্তু দায়ী করছে না। কর্মসংস্থানের অভাব, সরকারি চাকরির প্রবণতা, কারিগরি শিক্ষার অভাব, ইংরেজিতে অদক্ষতা সহ আরও কারণ রয়েছে যা বাংলাদেশের বেকার বৃদ্ধির পিছনে সবথেকে বেশি ভূমিকা রাখছে। বাংলাদেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই, এটা সত্য। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশে কর্মরত বড় বড় কোম্পানিতে উচ্চ পদে বিদেশিদের সংখ্যা প্রায় 10 লাখেরও বেশি, যাদের বেতন বাংলাদেশিদের থেকেও কয়েক গুণ বেশি। প্রতি বছর 20 থেকে 22 লাখ লোক শ্রমবাজারে ঢুকলেও কাজ পায় তার 1/3-এরও কম। কারণ একটাই, তাদের সংখ্যা বাড়লেও চাকরির সুযোগ বাড়ছে না, শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি বা সম্প্রসারণ ঘটছে না। সুষ্ঠু পরিকল্পনা ও তদারকির অভাবে শিল্প ও বাণিজ্য খাতে বিনিয়োগের হিসাবের সাথে কর্মসংস্থান সৃষ্টির হিসাব সঙ্গতিপূর্ণ নয়। বর্তমানে প্রাইভেট সেক্টরের সাথে সরকারি চাকরির বেতন, সুযোগ সুবিধা এবং চাকরি পরবর্তী সুবিধা অনেক বেশি হওয়ায় শিক্ষার্থীদের বড় অংশই 30 বা 31 বছর বয়স পর্যন্ত বসে থাকে একটা সরকারি চাকরির আশায়। এতে করে দিন দিন বেকার বেড়েই চলেছে। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, নিয়মিত দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। শিক্ষার্থীরা দক্ষতার দিকে নজর না দিয়ে অলস সময় কাটিয়ে দিন পার করছে। এতে করে তারা সামনে এগিয়ে যেতে বাধাগ্রস্ত হচ্ছে, পড়াশোনা শেষ করে কাঙ্ক্ষিত জব থেকে পিছিয়ে পড়ছে।
ব্র্যাক এবং বিআইজিডি এর মতে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে মাত্র 14% তরুণ তরুণী কারিগরি প্রশিক্ষণ পেয়েছে। খেয়াল করে দেখবেন, এই যুগে যেখানে জব করতে যান তারা দেখবে আপনি কম্পিউটারের কাজ কতটুকু জানেন, আপনি অন্যান্য টেকনিক্যাল বিষয় কেমন জানেন, কারণ কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বের উন্নত দেশ যেমন চীন, যুক্তরাষ্ট্র, জাপান সহ ইউরোপের অনেক দেশে কারিগরি শিক্ষার দিকে জোর দেওয়া হয়েছে, কারণ তারা আমাদের দেশের মতো নামে মাত্র শিক্ষিত শিক্ষার্থী চায় না, তারা চায় দক্ষ শিক্ষার্থী। আমাদের শিক্ষা ব্যবস্থাতে শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল না হয়ে দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত, কেননা দিন শেষে একজন দক্ষ ব্যক্তি দেশে কিংবা বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি প্রাধান্য পেয়ে থাকে। আর কোটা বৈষম্য দূর করা উচিত, নয়তো কোটা সুবিধা শুধু সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য দেওয়া উচিত, যাতে তারা সেখান থেকে বের হয়ে বাকি সবার মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রাপ্য স্থান অর্জন করতে পারে।